ফেব্রুয়ারির মধ্যে নতুন প্রধানমন্ত্রীর শপথ জানালেন প্রেস সচিব। পাঠ করাবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি, বললেন আইনমন্ত্রী। আজ বিএনপির ইশতেহার ঘোষণা, নয়াপল্টনের শেষ সমাবেশ রোববার। নির্বাচনে ভোট চোরদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। নির্বাচনী হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার, বলছে সেনা সদর। ভোটের দিন সোশ্যাল মিডিয়ায় বাড়তি বিধিনিষেধ নয়, জানিয়েছে ইসি। এবং নির্বাচন ঘনিয়ে আসায় উত্তপ্ত চট্টগ্রামের রাজনীতির মাঠ। ভোট চাইতে নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীদের দৌড়ঝাঁপ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রজনী রহমান। নতুন প্রধানমন্ত্রীর শপথ হতে পারে 15 বা 16 ফেব্রুয়ারি, আর 18 ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই কথা বলেন প্রেস সচিব। এর আগে দুপুরে সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, নির্বাচনের ফলাফল ঘোষণার 3 দিনের মধ্যে প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতির মনোনীত সাংবিধানিক পদধারী ব্যক্তি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিমি। আজকে অনেকগুলো এজেন্ডা ছিল। ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের সফলতা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। 526টা ডিসিশনের মধ্যে বাস্তবায়িত হয়েছে 439টি। নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। পাশাপাশি এবারের নির্বাচনী সহিংসতা এখনো দেখা যায়নি উল্লেখ করে প্রেস সচিব বলেন, নির্বাচন নিয়ে অপতথ্য ছড়ালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য যেগুলো ভায়োলেন্স আছে, ইলেকশন রিলেটেড ভায়োলেন্স, সেগুলো কম্পেয়ার করে আমরা দেখেছি যে এইবার ইলেকশন যথেষ্ট পিসফুল এবং মানুষের যে উৎসাহ, এটা মানে কল্পনাতীত। এ সময় এলপি গ্যাসের দাম কমাতে কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান শফিকুল আলম। এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত 7.5% ভিএটি এবং 2% আগাম কর অব্যাহতি প্রদানপূর্বক এলপি গ্যাসের আমদানি পর্যায়ে 7.5% ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর আগে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তিনি জানান, ফলাফল ঘোষণার 3 দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতি মনোনীত সাংবিধানিক পদধারী ব্যক্তি শপথ পড়াতে পারবেন। আমাদের এখানে স্পিকার, ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। আমাদের আইনে আছে, ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। তবে প্রথম 3 দিনের মধ্যে শপথ পড়ানো সম্ভব না হলে সাংসদদের প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারবেন বলেও উল্লেখ করেন আইন উপদেষ্টা। 3 দিনের মধ্যে যদি এই শপথটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। আমি আপনাদের রাষ্ট্র মেরামত ও তারুণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে আসছে বিএনপির ইশতেহার, যেখানে 31 এবং 27 দফার পাশাপাশি ফ্যামিলি ও কৃষিকার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নারীর অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন জানান, বাংলাদেশের প্রতিটি মানুষের সমস্যার সমাধানে প্রতিশ্রুতি থাকছে ইশতেহারে। আরও জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। শুক্রবার সোনারগাঁ হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতে দলটির 31 দফা প্রস্তাবনা ছিল অনেক আগে থেকেই। এবারে ইশতেহারেও এই বিষয়টি প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ এবং খতিব ইমাম মুয়াজ্জিনদের মাসিক সম্মানী সহ জনমুখী ইস্যুকে প্রাধান্য দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময় রাষ্ট্রীয় কাঠামো মেরামতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যেও ইশতেহারে সম্পৃক্ত করা হয়েছে। নারী এবং তারুণ্যদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে জুলাই জাতীয় সনদের সমন্বয়ে ইতিমধ্যেই ইশতেহারের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নগরায়ণ, পরিবেশ, নারী ও যুবকদের শিশুদের বিকাশ প্রতিটি ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট সুবিস্তৃত পরিকল্পনা রয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন প্ল্যান রয়েছে, সেই প্ল্যানটারই কিন্তু সুবিস্তৃত ইনশাআল্লাহ আমাদের এই নির্বাচন। ইশতেহারে বিএনপি ঘোষিত ৩১ দফা দাবির নির্বাচনী কমিশনের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, বাক স্বাধীনতা, স্বচ্ছ প্রশাসন ও জাতীয় অর্থনৈতিক পুনরুদ্ধার অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া জুলাই সনদের আলোকে মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ স্বাধীনতা দেয়ার কর্মপরিকল্পনা ইশতেহারে থাকবে। এর বাইরে সুপ্রশাসন, রাষ্ট্রীয় কাঠামো, জবাবদিহিতাকে গুরুত্ব দেওয়া হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, শাসন ব্যবস্থা পুনর্গঠন, মানবাধিকার রক্ষা, প্রশাসনের বিকেন্দ্রকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে কাঠামো শক্তিশালীকরণ ইশতেহারের মূল বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। সারা দেশে অন্তত ২০,০০০ কিলোমিটার খাল ও নদী খনন পুনরায় খনন করে পানি প্রবাহ নিশ্চিতের প্রতিশ্রুতি থাকবে বিএনপির ইশতেহারে। তিস্তা ব্যারেজ উন্নয়ন ও পদ্মা ব্যারেজের মতো প্রকল্প গ্রহণ, ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং সারা দেশে পর্যায়ক্রমে সম্মিলিত বর্জ্য ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও দেবে বিএনপি। আমাদের মূল লক্ষ্য এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যেখানে জীবনের সকল মর্যাদা নির্দিষ্ট করে দেওয়া করা হবে। সামাজিক সুবিধা আমরা নিশ্চিত করতে চাই প্রতিটি মানুষের জন্য। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয়তাবাদী দল বিএনপির সবশেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি দুপুর ২টায়। দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে হবে এই সমাবেশ। বৃহস্পতিবার নয়াপল্টনে এক যৌথ সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। এ সময় তিনি আরও জানান, আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। আমাদের সর্বশেষ জনসভা যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন। ঢাকা মহানগরীর সর্বশেষ আমাদের জনসভার সর্বশেষ যে জনসভাটি হবে আমাদের চেয়ারম্যানের, সেটি হবে ৮ই ফেব্রুয়ারি রবিবার। ভেন্যু একই থাকবে, পার্টি অফিসের সামনে। নির্বাচনের মাধ্যমে জামায়াত দেশের ১৮ কোটি মানুষের বিজয় চায় বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে শহরের হাফ রাস্তায় নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। এর আগে বিকেলে রাজশাহীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, এবারে নির্বাচনে ভোট চোরদের ছাড় দেয়া হবে না। দেশবাসী দীর্ঘদিন ধরে নতুন বাংলাদেশের অপেক্ষায়, তাই দেশ গড়তে পুরনো রাজনীতিকে লাল কার্ড দেখাতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ দেশের দক্ষিণাঞ্চলের ৩টি জেলা বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর সফর করবেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেবেন ডাক্তার শফিকুর রহমান। এরপর পটুয়াখালীর বাউফলে দ্বিতীয় জনসভায় বক্তব্য দেবেন। সর্বশেষে জুমার নামাজের পর পিরোজপুরের ঝালকাঠিতে তৃতীয় সমাবেশে অংশ নেবেন তিনি। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে ১ লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, এবারের নির্বাচনে বড় হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার। এদিকে বরগুনায় এক অনুষ্ঠানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনী আয়োজনের প্রস্তুতির কথা জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। পোস্টাল ভোটের ৩,৭৯,০০০ ব্যালট দেশে পৌঁছেছে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। এর মধ্যে ১,০৭,০০০ ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি কথা জানান। এ সময় তিনি আরও জানান, ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে।
ভোটের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়তি কোনো বিধিনিষেধ থাকবে না বলেও উল্লেখ করেন ইসি সচিব। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, চট্টগ্রামের রাজনীতির মাঠ ততই উত্তপ্ত হয়ে উঠছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মহানগর থেকে গ্রাম পর্যন্ত প্রার্থীদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন বিএনপি জামায়াতের প্রার্থীরা। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় প্রার্থীদের প্রচারণা। প্রার্থীদের দরজায় কড়া, হাসি মুখে শুভেচ্ছা, হাত মেলানো, কোলাকুলি। ভোট চাওয়ার সঙ্গে চলছে প্রতিশ্রুতির কথাও। রাস্তা, ড্রেন, পানি, কর্মসংস্থান সহ নানা দাবি জানাচ্ছেন প্রার্থীরা। মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় এভাবে প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থীরা। তাদের ভাষ্য, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই তাদের অঙ্গীকার। নির্বাচনের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচন করবে, সরকার নির্বাচন করবে, সেই সরকার সেই সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তো সেটা যারা বাধাগ্রস্ত করতে চায় তারা নিশ্চয় বাংলাদেশের বন্ধু হতে পারে না। ধানের শীষের যে ব্যাপক প্রচারণা আগে হয়েছে 31 দফার মাধ্যমে, বা আমাদের পরবর্তীতে যে 8টা দফা দেওয়া হয়েছে, যে 8টাকে প্রায়োরিটাইজ করা হবে, এগুলো নিয়ে মানুষের মধ্যে বেশ পজিটিভ একটা ধারণা আছে। সীতাকুণ্ডর এই অঞ্চলে চট্টগ্রাম 4 আসনের মানুষের প্রতিটি এলাকার কাজগুলো আমরা ইতিমধ্যে করা শুরু করেছি, পরিকল্পনার ভিতরে আমরা নিয়ে আসতেছি। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমন্বয় রাখার স্বার্থে আগামী নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশ হওয়া উচিত বলে আমি মনে করি। মানুষ চারিদিকে মুখিয়ে আছে এই নির্বাচনের জন্য। মানুষ দারুণভাবে ব্যাকুল যে কখন তারা 12 তারিখে সকাল থেকে ভোট দেবে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশন, যারা আছেন সংশ্লিষ্ট, তারা যেন এই বিষয়টিকে গুরুত্ব দেন, যেন এটি 2008, 14, 18, 24-এর মতো কোনো নির্বাচন না হয়। অন্যদিকে জামায়াতে ইসলামীও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রত্যেকটা ভোটাররা যার পছন্দ বুঝেন তারা তাদের নিজেদের আগামী দিনের পার্লামেন্টের মেম্বার এবং জুলাই সনদের গণভিত্তির জন্য হার পক্ষে ভোট দেবে। আমাদের বিশ্রাম হবে 13 তারিখের পরে ইনশাআল্লাহ। মানুষ নির্ভয়ে ভোট দেবে, যারা ভোটে নির্বাচিত হবে আমরা তাদেরকে স্বাগত জানাবো। এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির কাছে অঙ্গীকার করেছেন যে তিনি ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচনটা উপহার দিতে চান। নির্বাচন কমিশনেরও সেরকম একই রকমের অঙ্গীকার আছে, আমরা তাদেরকে বিশ্বাস করতে চাই। শেষ পর্যন্ত সব হিসাব মিলবে একদিনেই, 12ই ফেব্রুয়ারি। ব্যালটের বাক্সই বলবে কার পক্ষে যাবে চট্টগ্রাম। আফরিন পপি, মোহনা সংবাদ। পবিত্র রমজান মাস শুরু হতে আর বাকি কয়েকটা দিন। এর মধ্যেই রোজার অন্যতম পণ্য খেজুরের দাম বাড়তে শুরু করেছে। পাশাপাশি আগের তুলনায় দাম বেড়েছে গরুর মাংস, কয়েক ধরনের মাছ ও ফলের। প্রতি কেজি গরুর মাংস 750 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে প্রায় সব ধরনের মাছের দর। তবে ছোলা, ডাল, চিনি সহ বেশ কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। রাজধানীর বাজার দর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। আজকের বাজার দর কেমন দেখছেন জানাবেন আমাদের। আমরা দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটি উৎসবের আগেই বাজারে একটি সিন্ডিকেট সক্রিয় হয় এবং সেই সিন্ডিকেটের কবলে যারা সাধারণ মানুষ আছে, যারা ভোক্তা আছে, তারা নিষ্পেষিত হয়। আমরা রোজার সময় যে অন্যতম অনুষঙ্গ খেজুর, সেই খেজুরের দাম ইতিমধ্যেই বেড়েছে, অথচ সরকার কিন্তু শুল্ক উঠিয়ে দিয়েছেন এবং সরকার অনেক দিন আগে থেকেই আমদানি শুরু করেছেন। কিন্তু তারপরও সরকার বাজারে যে সিন্ডিকেট, বাজারে যে ব্যবসায়ী সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের সাথে আমরা দেখেছি যে বিগত সরকারগুলোও পারেনি, এই সরকারও পারেনি। বর্তমানে বাজারে যে কটি খেজুর আছে এবং ছোট থেকে শুরু করে যেই বড় খেজুরগুলো, সবগুলো দামই বেড়েছে। কিন্তু সরকার রমজান মাসে খেজুরের সরবরাহ বাজার মূল্য স্বাভাবিক রাখতে গত ডিসেম্বর মাসে খেজুরের আমদানি শুল্ক 25 থেকে 15% করে কমিয়ে দিয়েছে। কিন্তু তারপরে বাজারে এর কোনো প্রভাব নাই এবং ভোক্তারা বারবারই ক্ষোভ জানাচ্ছেন যে কোনো উৎসবে
উৎসবের আগে যেসব পণ্যের দাম হচ্ছে আগে স্বাভাবিক থাকে সেগুলি হচ্ছে অনেক বেড়ে যায়। এবং আমরা যদি মাংসের কথা বলি, গরুর মাংস হচ্ছে আগে যেরকম 750 থেকে 80 টাকা বিক্রি হতো, কিন্তু হচ্ছে এবারই হচ্ছে রমজানকে ঘিরে হচ্ছে অন্তত 50 থেকে 100 টাকা পর্যন্ত গরুর মাংসের দাম বেড়েছে। এবং হচ্ছে যেটি হচ্ছে মুরগি থেকে শুরু করে খাসি সব কিছুর দাম বেড়েছে। এবং হচ্ছে মাছের দামের কথা যদি আমি আপনাকে বলি, মাছের মধ্যে হচ্ছে রুই, শিং, কই, পাবদা যেগুলো চাষের মাছ, সেগুলি হচ্ছে 20 থেকে 30 টাকা দাম বেড়েছে। এবং হচ্ছে জি, রাজধানীর বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফেরদৌস, ধন্যবাদ আপনাকে। এবার সারা দেশ থেকে সভা সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ঝালকাঠি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। গাজীপুরের কালিয়াকৈরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে গোখাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুরে 66 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল কামরুল হাসানের তত্ত্বাবধানে সেনা মহড়া অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ 2 সদর ও কামারখন্দ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। ভোলার বাপ্তা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসমাবেশ করেছেন বিএনপি জোট প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। জামালপুর 1 আসনে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় গণসংযোগ, উঠান বৈঠক ও ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন জামালপুর জেলা বিএনপি সহসভাপতি। সিরাজগঞ্জ 2 সদর কামারখন্দ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির ধ্রিপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মুন্সিগঞ্জ 2 আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ 1 আসনে গণ অধিকার পরিষদের প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। খুলনার খালিশপুরের 10 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন খুলনা 3 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে পঞ্চগড়ের তেঁতুলিয়া পরিদর্শন এবং প্রশাসনের সঙ্গে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুরে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল সরিষা, চীনাবাদাম ও তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ, কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের দৌলতপুরের বাচামারা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও জনসভা করেছেন মানিকগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী SA জিন্না কবির। ফরিদপুরের নগরকান্দায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোট কেন্দ্রে সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা এড়াতে ঠাকুরগাঁয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত হয়েছে। নাটোরের বড়াইগ্রামে মাওলানা আব্দুল হাকিমের পক্ষে দাড়িপাল্লার সমর্থনে মহিলা জামায়াতের মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জে ভোট কেন্দ্রগুলোতে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধায় উদ্বোধন করা হয়েছে বিদ্যালয় ভিত্তিক মেট ক্লাব। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রথম আলো সংবাদপত্রের শিরোনাম। এক ব্যক্তি নির্ভর পাশা দিচ্ছে 10,000 নির্বাচন পর্যবেক্ষক।
নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর 18 ফেব্রুয়ারির মধ্যে। দৈনিক ইত্তেফাক। সাবেক এমপি সাইফুল ও 4 পুলিশ সহ 6 জনের মৃত্যুদণ্ড। আশুলিয়ায় গুলি করে 7 হত্যা ও লাশ পোড়ানো মামলায়। পরিবারতান্ত্রিক রাজনীতি আর চলবে না, জামায়াত আমির। সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে দেশ গড়ার প্রতিশ্রুতি। সমকাল শিরোনাম করেছে, চুক্তিতে অনড় সরকার, ফের কর্মবিরতির হুমকি। এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, প্রাধান্য জানমালের নিরাপত্তা, সুশাসন ও দুর্নীতি রোধ। আজ বিএনপির ইশতেহার। ভোটের জন্য প্রস্তুত সেনাবাহিনী, সেনা সদর থেকে সার্বক্ষণিক মনিটরিং, ভোটারদের নিরাপত্তায় প্রয়োজনে সর্বোচ্চ বল প্রয়োগ। যুগান্তর শিরোনাম করেছে, ভুয়া ভিডিও, বিকৃত ছবি ও মিথ্যা বক্তব্য, এআই অপতথ্যের মহামারী। আশুলিয়ায় লাশ পোড়ানো আওয়ামী লীগের এমপি সহ 6 জনের মৃত্যুদণ্ড। দর্শক, সর্বশেষ জানিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টার অন ফ্রাইডে। জামায়াত promises prosperity but the math doesn't add up. BNP manifesto likely to focus on justice, welfare, women's safety. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। 16 ফেব্রুয়ারির মধ্যে নতুন প্রধানমন্ত্রীর শপথ জানালেন প্রেস সচিব। পাঠ করাবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি, বললেন আইনমন্ত্রী। আজ বিএনপি ইশতেহারে ঘোষণা, নয়াপল্টনে শেষ সমাবেশ রোববার। নির্বাচনে ভোট চোরদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। নির্বাচনী হুমকি, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার, বলছে সেনা সদর। ভোটের দিন সোশ্যাল মিডিয়ায় বাড়তি বিধিনিষেধ নয়, জানিয়েছে ইসি। এবং নির্বাচন ঘনিয়ে আসায় উত্তপ্ত চট্টগ্রামের রাজনীতির মাঠ। ভোট চাইতে নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীদের দৌড়ঝাঁপ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনায় সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।